বিসমিল্লাহিররহমানিররহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। তোমরা আমি মার্চে যখন করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয় তার আগের মুহূর্তে তোমাদের সাথে পরিচিত হয়েছিলাম, তোমাদের ক্লাস নিয়েছিলাম। যেহেতু তোমরা সম্মান প্রথম বর্ষের শিক্ষার্থী, তোমাদের সাথে আমার আলাপ হয়েছে এবং তোমাদের দুটো সাবজেক্ট আমি চ্যাপ্টার পড়িয়েছিলাম। দীর্ঘ 7 মাস পর তোমাদের সামনে একটি ভিন্ন পরিস্থিতিতে, ভিন্ন অবয়বে তোমাদের সামনে হাজির হয়েছি। শিক্ষকতা জীবনে আমি মনে করি আমার আজকে একটি স্মরণীয় দিন, কারণ এখানে ক্যাম্পাস রয়েছে, শ্রেণীকক্ষ রয়েছে, আমি রয়েছি, আমার হোয়াইট বোর্ড রয়েছে, বেঞ্চগুলো রয়েছে, কিন্তু তোমাদের অর্থাৎ যাদের জন্য আয়োজন তোমরা আজ আমার সামনে নেই। আমরা সবাই জানি এর কারণ কোভিড-19, এক অদৃশ্য শত্রু, এক অজানা শত্রু। দীর্ঘ 7 মাস বিশ্বব্যাপী এই অজানা শত্রুর সাথে লড়াই করে করে বহু তাজা তাজা প্রাণ পৃথিবী থেকে চলে গেছে। এই রোগে আক্রান্ত হয়ে এখনো লক্ষ লক্ষ মানুষ জীবন মৃত্যুর সাথে লড়াই করছে। জানি না এই ভাইরাস কবে পৃথিবী থেকে বিদায় নেবে, কিন্তু একটি কথা সত্যি, জীবন থেমে থাকে না, সময় থেমে থাকে না। প্রয়োজনের তাগিদে এক দ্বার বন্ধ হয়ে গেলে আমাদের আরেক দ্বার বেছে নিতে হয়। যেহেতু আমরা তথ্য প্রযুক্তির যুগে বসবাস করছি, আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী আমাদের দেশকে ডিজিটালাইজ করে দিয়েছেন। আমাদের 4G অর্থাৎ সারা বিশ্ব আমাদের হাতের মুঠোয়। আমরা যেখানে ভার্চুয়াল পদ্ধতিতে এই ইন্টারনেট ব্যবহার করে আমরা অফিস, আদালত, পণ্য কেনা বেচা, চিকিৎসা সেবা সবকিছুই অনলাইনে চলতে পারে, তবে শিক্ষা ব্যবস্থা কেন নয়? কারণ আমরা জানি এই কোভিড-19-এর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত শিক্ষা খাত। যে শিক্ষায় জড়িয়ে আছে লক্ষ লক্ষ শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, কর্মচারী, সকলের জীবন। সেই কথা মাথায় রেখেই, তাদের স্বাস্থ্য ঝুঁকি মাথায় রেখেই আমাদের সরকার, বর্তমান সরকার, তিনি এই অনলাইন ক্লাস পদ্ধতি নেওয়ার প্রতি জোর আরোপ করেছেন এবং তিনি প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে অনলাইন ক্লাস নেওয়ার জন্য নির্দেশনা প্রদান করেছেন। সেই ধারাবাহিকতায় প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ মহোদয়ের তত্ত্বাবধানে, তাদের পরামর্শে আমরা শিক্ষক মণ্ডলী আমরা এই অনলাইন ক্লাস এখন নিচ্ছি। আজ তোমাদের সামনে সেই অনলাইন ক্লাসে আমি হাজির হয়েছি। শায়লা পারভীন, প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ, চরফ্যাশন সরকারি কলেজ। তোমাদের সকলকে অনলাইন ক্লাসে স্বাগত। আমি আজকে আলোচনা করব ব্যবস্থাপনা নীতিমালা পরিকল্পনা চ্যাপ্টারটি। তার আগে যেহেতু দীর্ঘ 7 মাস তোমাদের সাথে আমাদের দেখা সাক্ষাৎ, সরাসরি ক্লাস নেওয়া সবকিছু বন্ধ, তাই আমি ব্যবস্থাপনা নীতিমালা বা ব্যবস্থাপনার ভূমিকা, ইন্ট্রোডাকশন
সম্পর্কে একটু আলোকপাত করতে চাই। ব্যবস্থাপনার নীতিমালা, প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্ট। আমরা সকলেই জানি যে ম্যানেজমেন্ট বা এর প্রতিশব্দ হচ্ছে ব্যবস্থাপনা। এই ম্যানেজমেন্ট শব্দটিকে আবার তিনটি অংশে ভাগ করা হয়েছে। আমরা যদি ব্ল্যাকবোর্ডে দেখিয়ে দিই যে ম্যানেজমেন্ট, এই ম্যানেজমেন্টকে আমরা তিনটি অংশে ভাগ করেছি, তিনটি অংশ। এখানে ম্যানেজ, MAGE যোগ MEN যোগ T, অর্থাৎ TACT, ট্যাক্টফুলি। আমরা যদি অর্থ লিখি পরিচালনা, পরিচালনা যোগ মানুষ যোগ সুকৌশল, সুকৌশল অর্থাৎ যে মানুষকে সুকৌশলে পরিচালনা করা, এর নাম হচ্ছে ম্যানেজমেন্ট। এখন এটা উৎপত্তি স্থল কোথায়? এই ব্যবস্থাপনার কয়টি অংশে ভাগ করা হয়েছে? ব্যবস্থাপনাকে দুটি অংশে ভাগ করা হয়েছে, একটা আধুনিক ব্যবস্থাপনা, একটা বৈজ্ঞানিক ব্যবস্থাপনা। আধুনিক ব্যবস্থাপনার জনক হেনরি ফায়ার, বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক FW টেইলর। আমরা যদি FW মানে ফ্রেডারিক উইনস্টন টেইলর। এই উৎপত্তি স্থল কোথায়? এখানে ব্যবস্থাপনা বিশারদগণ অনেকভাবে এর উৎপত্তি স্থলকে আবিষ্কার করেছে। যে ইটালীয় ম্যানেজিয়ার শব্দ থেকে ম্যানেজমেন্ট এসেছে, অর্থাৎ টু ট্রেন আপ দ্য হর্স, ঘোড়াকে প্রশিক্ষিত করা। আবার ফার্সি শব্দ ম্যানেজ বা ম্যানেজার, অ্যান অ্যাক্ট অফ গাইডিং, অর্থাৎ পথ প্রদর্শন করা। আমরা যদি এভাবে বলি যে ব্যবস্থাপনা পথ দেখায়, ব্যবস্থাপনা মানুষ, একজন ব্যবস্থাপক মানুষকে দিয়ে, তার অধীনস্থ মানুষকে দিয়ে কিভাবে কাজ করিয়ে নেবে, তার সর্বোচ্চ বুদ্ধিমত্তা, কৌশল, পদ্ধতি, নিয়ম প্রয়োগ করে সে কিভাবে একজন মানুষকে দিয়ে সেই মানুষটিকে সর্বোচ্চটা আদায় করে নেবে, সেই কৌশলটা, এবং তার একটা নির্দিষ্ট লক্ষ্য থাকে, সেই লক্ষ্যটা সকলের সমন্বয়ে কিভাবে কাজটি সম্পাদন করবে, তাই হচ্ছে ব্যবস্থাপনা। আবার ফরাসি শব্দ ম্যানেজ, অর্থাৎ টু ডিরেক্ট দ্য হাউসহোল্ড, অর্থাৎ পরিবারকে পরিচালনা করা। আমরা যদি দেখি, আমরা সৃষ্টির শুরুতে পৃথিবী পরিচালনায়, পৃথিবীতে যে কাজটি সম্পাদন করা হয় তাও একটা ব্যবস্থাপনার অন্তর্ভুক্ত, ব্যবস্থাপনার কাজটি পরিচালিত হয়, এটাই প্রমাণিত। এখানে জর্জ রবার্ট কেরি এবং স্টিফেন ফ্রাঙ্কলিন 6M দ্বারা ব্যবস্থাপনার কার্যটি সম্পাদিত হয়, এটা আখ্যায়িত করেছে। 6M বলতে আমরা 6টি M, যে শব্দগুলোর প্রথমে M, 6টি শব্দ, তার প্রথমে M, সেই শব্দটি দিয়ে ব্যবস্থাপনার কাজটি সম্পন্ন করা হয়। আমরা যদি 6M বলি, ম্যান, ম্যাটেরিয়ালস, মেশিন, মানি, মেথড এন্ড মার্কেট। আমরা যদি প্রথম উপকরণ বা এলিমেন্টসটা বুঝি, ম্যান, মানুষ, চালিকা শক্তি, ব্যবস্থাপনার মূল চালিকা শক্তি মানুষ। কারণ মানুষ, একজন ব্যবস্থাপক তিনিও মানুষ, তার অধীনে যারা কাজ করে তারাও মানুষ। মানুষ কিভাবে কাজ করবে, কোন কাজটা করবে, কোথায় করবে, কিভাবে করবে, এবং তাকে দিয়ে কিভাবে কাজটা সম্পাদন করা যায়, এবং
সেটা নির্ধারণ করে মানুষ। তাহলে মানুষ না হলে সবকিছুই অচল। এর জন্য মানুষকে মূল উপকরণ, ব্যবস্থাপনার মূল উপকরণ হচ্ছে মানুষ। তারপরে আসো মেশিন, যেটা যন্ত্রপাতি। আমরা দেখেছি যে আমরা অতীত যারা পূর্বপুরুষ তারা কিভাবে কায়িক পরিশ্রম করত, তার সময় অপচয়, শরীর, স্বাস্থ্য সবকিছু দিয়ে তিনি দেখা যায় ঘন্টার পর ঘন্টা কাজ করত। কিন্তু এখন বিজ্ঞানের যুগে, বিজ্ঞানের আশীর্বাদ, অনেক কাজই আমাদের দ্রুত এই নতুন নতুন যন্ত্রপাতি আবিষ্কারের ফলে সাশ্রয় হচ্ছে। একদিকে অর্থ, অন্যদিকে শারীরিক, সব কিছুই কিন্তু নতুন নতুন যন্ত্রপাতির মাধ্যমে আমরা দ্রুত গতিতে, যেহেতু বিশ্ব এগিয়ে গেছে, আমরাও তার থেকে পিছিয়ে নেই। কারণ নতুন নতুন যন্ত্রপাতি ব্যবহার করে আমরা অনেক বেশি পণ্য উৎপাদন করতে পারি। বেশি পণ্য উৎপাদন করলে আমরা বেশি বাজারে বিক্রি করতে পারবো। বেশি বিক্রি করতে পারলে আমাদের বেশি অর্থ আহরণ হবে। এইভাবেই এখানে ম্যাটেরিয়ালস, মালামাল, মানি এবং মার্কেট মেথড, এগুলোর সমন্বয়ে যে কাজটি সম্পাদন করা হয় তাই হচ্ছে ব্যবস্থাপনা। এর সাথে সাথে আবার অ্যাক্টিভিটিস অর্থাৎ কার্যাবলী। আমরা জানি ব্যবস্থাপনার চক্র এবং কার্যাবলী, যে পরিকল্পনা, সংগঠন, কর্মী সংস্থান, নির্দেশনা, প্রেষণা, সমন্বয় সাধন এবং নিয়ন্ত্রণ, এই 7টি কাজের মাধ্যমে ব্যবস্থাপনার কাজটি সম্পন্ন হয়। আমরা দেখেছি লুইস অ্যালেন বলেছেন, ব্যবস্থাপক যা করে তাই ব্যবস্থাপনা। অর্থাৎ ম্যানেজমেন্ট ইজ হোয়াট ম্যানেজার ডাজ। লুথার বলে একটা শব্দ দিয়েছেন, পোস্ট কোড। আমরা যদি সেই পোস্ট কোডটি স্মরণ করি, পোস্ট কোড POSTCORD, পোস্ট কোড। এখানে যদি আমরা এভাবে লিখি POSD পিতে প্ল্যানিং, ওতে অর্গানাইজিং, স্টাফিং, ডিরেক্টিং, coordinating, রিপোর্টিং, এবং ডিতে DU বাজেটিং। তাহলে আমরা প্ল্যানিং থেকে বাজেটিং পর্যন্ত এই যে পোস্ট কোড, লুথার বলে এই পোস্ট কোডের মাধ্যমে আমরা কিন্তু ব্যবস্থাপনা কার্যক্রমগুলো মনে রাখতে পারি। একটি শব্দের মাধ্যমে আমরা এটা মনে রাখতে পারি। এবার আসো আমার মূল আলোচনা, যে আমি পরিকল্পনা আজকে আমার আলোচ্য বিষয়। কারণ আমি ব্যবস্থাপনার ভূমিকাটা তোমাদেরকে মূল বিষয়গুলো স্মরণ করিয়ে দেওয়ার জন্য উপস্থাপন করেছি। পরিকল্পনা, প্ল্যানিং, যেটা ব্যবস্থাপনার প্রথম ধাপ। আমরা জানি যে পরিকল্পনা ছাড়া কোনো কাজই হয় না। কারণ হেনরি ফ্রাওয়েল বলেছেন, তার সঙ্গে আছে পূর্বানুমান ও পরিকল্পনা, সংগঠন, কর্মী সংস্থান, সমন্বয় সাধন এবং নিয়ন্ত্রণ। এই কয়টি
থাকলে ব্যবস্থাপনা কাজটি সম্পন্ন হয়। তাহলে পরিকল্পনা, আমরা যদি প্রথম চিন্তা করি যে আমরা একটি শিক্ষা সফরে যাব, শিক্ষা সফরে যাওয়ার আগে আমার কতজন ছাত্রী যাবে, ছাত্রছাত্রী যাবে, কিভাবে যাবে, কোথায় যাবে, সেখানে গেলে তাদের খাওয়ার মেনুটা কি হবে, কোন বাবুর্চি রান্না করবে, কতটা সময় তাদেরকে খাওয়াবো, কিভাবে আবার ফেরত আসবো, এই যে কিভাবে মানে WH কোশ্চেনগুলো যখন আমি এই প্রশ্নগুলো দাঁড় করাবো, এই প্রশ্নগুলো আনসার করব, তাহলে আমার এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার জন্য আমার পরিকল্পনা করতে হবে। এবং পরিকল্পনা হচ্ছে ভবিষ্যতে কি করব তার আগাম চিন্তা ভাবনা। আরেকটি জিনিস হচ্ছে এ প্ল্যান ইজ এ ট্রাক লেড টু ক্যাপচার দ্য ফিউচার, অর্থাৎ পরিকল্পনা হলো ভবিষ্যৎকে ধরার একটি ফাঁদ। আমরা যদি আগে থেকে পরিকল্পনাটাকে আমাদের যা চাই, কিভাবে আমরা যে কাজটি চাচ্ছি একটি নির্দিষ্ট লক্ষ্য স্থির করি এবং সেই মোতাবেক আমরা কাজটি সাজিয়ে নিই, বিন্যাস করে নিই। আমার যারা অধীনস্থ তত্ত্বাবধায়ক রয়েছেন, কর্মচারী রয়েছেন, যারা অধীনে কাজ করেন, তাদের উপর যদি নির্দিষ্ট কাজগুলো আমরা ভাগ করে অর্পণ করে দেই এবং পরিকল্পনা মোতাবেক আমরা কাজটি পরিচালনা করি, তাহলে দেখা যাবে যে আমাদের ভবিষ্যতের কাজগুলো সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে এগিয়ে যাচ্ছে এবং আমি যেমনভাবে কাজটি সম্পাদন হওয়ার প্রত্যাশা করেছি সেভাবেই কাজটি সম্পন্ন হবে। আবার এখানে গ্রিফিন করেছেন প্ল্যানিং মিনস সেটিং অ্যান্ড অর্গানাইজেশনস গোলস অ্যান্ড ডিসাইডিং হাউ বেস্ট টু অ্যাচিভ দেম, অর্থাৎ পরিকল্পনা বলতে একটি সংগঠনের লক্ষ্য নির্ধারণ করে তা অর্জনের সবচেয়ে উত্তম উপায় স্থির করাকে পরিকল্পনা বোঝায়। তাহলে আমরা এখানে একদিকে কি করব তার অগ্রিম চিন্তা ভাবনা, এটা হচ্ছে একটা থিঙ্কিং প্রসেস, এবং ফিউচার গাইডলাইন ভবিষ্যৎ দিক নির্দেশনা হচ্ছে পরিকল্পনা। এবং আমি আজকে এই পরিকল্পনাটা নেব, এই পরিকল্পনা আমি দীর্ঘমেয়াদী নিতে পারি, স্বল্পমেয়াদী নিতে পারি, মধ্যমেয়াদী নিতে পারি। আমি যদি স্বল্পমেয়াদী নেই তাহলে 1 বছরেরও কম সময়ের জন্য আমি যে পরিকল্পনাটা নেব, আমি এই 1 বছর যাব আমি আমার পরিকল্পনা মোতাবেক আমি কাজটি সম্পাদন করব। তো আমরা যেটা বুঝতে পারি যে পরিকল্পনা ব্যবস্থাপনার প্রাথমিক কাজ, এটি লক্ষ্য অর্জনে সহায়তা করে, এটি ভবিষ্যৎ কাজের দিক নির্দেশনা দেয়, এটি একটি মননশীল এবং চিন্তন প্রক্রিয়া, এটি বিকল্প কর্মপদ্ধতি নির্ধারণ করে প্রভৃতি। আসো আমরা পরিকল্পনার ক্যারেক্টারিস্টিক্স নিয়ে আলোচনা করি। ভবিষ্যৎ কার্যক্রমের পূর্ব নির্ধারিত প্রতিচ্ছবি হলো পরিকল্পনা। আমরা পরিকল্পনাকে আবার লুকিং গ্লাসও বলা হয়। আমরা সবাই লুকিং গ্লাস দেখি, যে লুকিং গ্লাস কিন্তু সব দেখা যায়। আমরা বেশিরভাগ দেখা যায় যানবাহনে এই গ্লাসটা বেশি ইউজ করা হয়। এবং এই পরিকল্পনার প্রথম বৈশিষ্ট্য হচ্ছে এ স্পেসিফিক গোল, অর্থাৎ সুনির্দিষ্ট লক্ষ্য। লক্ষ্য উদ্দেশ্যের সুনির্দিষ্টতা পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। কারণ আমি আগে ভোলা যাব, আমার বাড়িতে বসে চিন্তা করতে হবে আমি ভোলায় কিভাবে যাব, এবং আমি ভোলায় গেলে আমার যে সময়, সেই সময়ের মধ্যে নির্দিষ্ট সময়ের মধ্যে আমি কিভাবে গেলে, কোন পথ দিয়ে গেলে, কোন যানবাহনে গেলে আমি সঠিক সময়ে বসতে পারি।
বসতে পারবো। এরপরে আসো চিন্তাশীল প্রক্রিয়া, থিঙ্কিং প্রসেস। ব্যবস্থাপনা পণ্ডিত আলফ্রেড প্ল্যানিং ইজ দ্য থিঙ্কিং প্রসেস। এখন মানে এটি হচ্ছে মস্তিষ্ক, আমাদের যে ব্রেন, আমাদের এই ব্রেনে আমরা মেধার পরিচয় দিয়ে, বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে এবং ভাবনা, প্রজ্ঞা, দূরদৃষ্টি, বিচক্ষণতা দিয়ে প্রণয়ন করতে হবে যে পরিকল্পনাটা কিভাবে নিলে একটি সুন্দর পরিকল্পনা আমি আমার অধীনস্থদের সাথে বা এই পরিকল্পনাটা যে বিষয়ের জন্য প্রণয়ন করা হবে সেই বিষয়ের জন্য কতটা যুক্তিযুক্ত হবে। তাহলে আমরা এটাই বুঝতে পারি যে পরিকল্পনার সাথে মনস্তাত্ত্বিক বিষয়টি জড়িত। তারপর আসো ফিউচার গাইডলাইন, অর্থাৎ ভবিষ্যৎ দিক নির্দেশনা। তোমরা দেখো যে আমাদের দেশে কোভিড-19 একটা মরণ ব্যাধি, যেটা শুরু হয়েছে 2019 ডিসেম্বর চীনে। সেখানে অবস্থা, পরিস্থিতি, মানুষের অবস্থান, সরকারের পদক্ষেপ এবং সেটা কতটা কার্যকরী, সেটা সেই অভিজ্ঞতাটা নিয়ে বিভিন্ন দেশ বিভিন্নভাবে নতুন নতুন পদ্ধতি আবিষ্কার করে চেষ্টা করেছে যে কিভাবে এই প্রাদুর্ভাব থেকে, এই মারাত্মক খাবার থেকে আমরা বাঁচতে পারি। ঠিক সেইভাবেই অনেক বড় বড় ধনী দেশগুলো তাদের অর্থ, বিত্ত, সম্পদ, সর্বোচ্চ চিকিৎসা সেবা দিয়েও তারা অনেকটাই ব্যর্থ, তারা রোধ করতে পারেনি। তারা এখন পর্যন্ত দেখা যায় যে বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে। তার পাশাপাশি আমাদের মতো একটি ক্ষুদ্র দেশ বাংলাদেশ, যেখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তার সমস্ত সহযোগী সংগঠন, অভিজ্ঞ ব্যক্তিবর্গদের মাধ্যমে চেষ্টা করেছে এবং যুগোপযোগী ভালো পদক্ষেপ নিয়েছে যে কিভাবে এই রোগটাকে, এই সংকটকে, এই আন্তর্জাতিক জাতীয় সংকটটাকে মোকাবেলা করা যায়। এবং দেখা যায় সঠিক দিক নির্দেশনা, সঠিক পরিকল্পনার মাধ্যমে কাজটি সম্পন্ন করতে অনেকটাই সফল হয়েছে। এর জন্য সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া, মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ যে তিনি সঠিক সময়ে সঠিক দিক নির্দেশনা দিয়ে আমাদেরকে এই জোরালো মহামারী আকারের থেকে আমাদেরকে রক্ষা করতে পেরেছেন। তো আমি আজকে প্রথম ক্লাস, হয়তো আমি তোমাদের সামনে নেই, কিন্তু আমি তোমরা সামনে আছো এই ভেবেই তোমাদের ক্লাসটা নিয়েছি। আমাদের এই অনলাইন ক্লাস সরকারের নির্দেশনা, প্রতিটি সরকারি প্রতিষ্ঠানের বা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান যাই হোক, সকল প্রধানদের সর্বাত্মক সার্বিক প্রচেষ্টা, আমাদেরও প্রচেষ্টা, যা আমরা এই করোনার মধ্যে যে অনলাইন ক্লাস চালু করেছি, সেই অনলাইন ক্লাসটি তোমাদের যে ক্ষতিটা হয়েছে সেই ক্ষতিটা অনেকটা না হলেও আমি মনে করি কিছুটা হলেও খুশি নিতে পারবো যদি তোমাদের সহযোগিতা থাকে। তোমরা যদি এই ক্লাসগুলো মনোযোগ দিয়ে দেখো এবং কমেন্ট করো, তোমাদের মতামত প্রকাশ করো, তাহলে আমাদের ক্লাসের সার্থকতা হবে। তো আগামী ক্লাসে তোমাদের আমন্ত্রণ জানিয়ে তোমাদের
সুস্বাস্থ্য কামনা করে তোমরা স্বাস্থ্যবিধি মেনে ভালো থাকবে। আগামী ক্লাস দেখার প্রত্যাশায় আমি আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।